দর্শক সবাইকে আমন্ত্রণ বৈশাখী টেলিভিশন স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছে আমি ডক্টর ফারজানা আলী। আজ আমরা কথা বলবো বিশেষ একটি রোগ নিয়ে, যে রোগটি নিয়ে আমাদের মধ্যে অনেক সময় নানা রকমের ভুল এবং ভ্রান্তি কাজ করে। সেই রোগটি হলো স্ট্রোক। অনেক সময় আমরা মনে করি স্ট্রোক হলেই হার্টে স্ট্রোক হয়েছে, আসলেই ব্যাপারটা কতটা যৌক্তিক। দর্শক, আপনাদের জন্যই আমাদের আজকের আয়োজন। আমাদের সাথে স্ট্রোক নিয়ে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মুখলিসুর রহমান মুকুল, অধ্যাপক ও ইউনিট প্রধান ক্লিনিক্যাল নিউরোসার্জন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতাল শেরেবাংলা নগর, ঢাকা। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনাকে ধন্যবাদ। স্যার, শুরুতেই বলছিলাম যে স্ট্রোক নিয়ে কিন্তু আমাদের রোগীরা বা সাধারণ যারা আছে জনসাধারণ, তাদের মধ্যে একটা ভুল বা ভ্রান্তি কাজ করে। তারা মনে করেন স্ট্রোক হয়েছে মানে হার্টের একটা অসুখ। শুরুতে একটু জানতে চাই যে স্ট্রোক কি? সুন্দর প্রশ্ন। আসলে স্ট্রোক আসলে ব্রেনের রক্তনালীর অসুখ। স্ট্রোক মানে হার্টের অসুখ না, এটা হচ্ছে ব্রেনের রক্তনালীর অসুখ। দুটো ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে রক্তনালী ব্লক হয়ে যাওয়া আর রক্তনালী রাপচার হওয়া বা ছিঁড়ে যাওয়া। তো ব্লক হয়ে হয় হচ্ছে ইসকেমিক স্ট্রোক, আর একটা হচ্ছে রক্তক্ষরণ। এই দুই ধরনের স্ট্রোক সাধারণত হয়। তো দুই ধরনের স্ট্রোকের লক্ষণও এবং চিকিৎসাও দুই ধরনের। স্যার, আপনি তো বলছেন যে দুই ধরনের। এখন স্যার, দুই ধরনের ক্ষেত্রে আসলে কি কি ধরনগুলো নিয়ে আপনাদের কাছে আসেন রোগীরা? আচ্ছা, ইসকেমিক স্ট্রোক হচ্ছে রক্তনালী ব্লক হয়ে সাধারণত হয়, অথবা রক্তনালীতে যদি থ্রম্বাস জমা হয় সেক্ষেত্রে। এটা মানে হচ্ছে রক্তনালী বন্ধ হয়ে গেলে ব্রেনের একটা অংশে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়া এবং সেল ড্যামেজ হওয়া, এটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক। তো সেল ড্যামেজ হলে যেটা হয় সেটা হচ্ছে যে লক্ষণগুলো যে হঠাৎ করে নিউরোলজিক্যাল ডেফিসিট হতে পারে, যেমন এক সাইড প্যারালাইসিস হতে পারে, কোনো জায়গায় বোধশক্তির কম বেশি তারতম্য হতে পারে, মুখ বাঁকা হয়ে যেতে পারে, চোখের পাতা পড়ে যেতে পারে, জ্ঞানের মাত্রা কম বেশি হতে পারে, সেই সাথে অন্যান্য সিমটম মাথা ব্যথা, বমি, এগুলো হলেও হতে পারে। তো এগুলো হচ্ছে ইসকেমিক স্ট্রোকের লক্ষণ। সেই সাথে যদি প্রিডিসপোজিং থাকে, প্রিভিয়াস যদি স্ট্রোক থেকে থাকে, কিংবা রোগী যদি ডায়াবেটিক, হাইপারটেনসিভ হয়, বা রোগীর যদি ক্যারোটিড আর্টারি স্টেনোসিস থাকে, তাহলে ধরে নিতে হবে যে তার স্ট্রোক হতে পারে। সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে অবশ্যই যেতে হবে। স্যার, আপনি কিন্তু খুব সুন্দর করে লক্ষণগুলো বললেন যে ইসকেমিক স্ট্রোক বা হেমোরেজিক স্ট্রোকে আসলে কী ধরনের লক্ষণগুলো প্রকাশ পেলে রোগীরা চিকিৎসকের শরণাপন্ন হবেন। স্যার, এই রোগীরা যখনই স্ট্রোক নিয়ে আসেন তখন কিভাবে আপনারা চিকিৎসা দিচ্ছেন? প্রথমে আমরা ক্লিনিক্যালি একটা অ্যাসেসমেন্ট করি, রোগীর আসলে হয়েছেটা কি, যে এই যে হিস্ট্রি প্লাস ফাইন্ডিংস, এগুলোর উপরে বেসিস করে আমরা প্রথমে ইনভেস্টিগেশন করি। সিটি স্ক্যান, প্রাইমারি ইনভেস্টিগেশন হচ্ছে সিটি স্ক্যানার ব্রেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে ইসকেমিক স্ট্রোক হলেও বোঝা যায়, হিমোরেজিক স্ট্রোক হলে। ইসকেমিক স্ট্রোক সাধারণত কনজারভেটিভ দেওয়া হয়, আর হিমোরেজিক স্ট্রোক যদি হয় তাহলে তার চিকিৎসা ব্যবস্থা ভিন্ন রকম, এবং এক্ষেত্রে অপারেশন লাগলেও লাগতে পারে। এই স্যার, আপনি কিন্তু বলছিলেন যে হেমোরেজিক স্ট্রোকেও অপারেশন লাগতে পারে। এই হেমোরেজিক স্ট্রোকের কখন অপারেশন প্রয়োজন পড়ছে? আচ্ছা, হিমোরেজিক স্ট্রোকের বিভিন্ন কারণ আছে। সেটা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে স্পন্টেনিয়াস হেমোরেজ, যেমন ডায়াবেটিক, হাইপারটেনসিভ পেশেন্টদের এই ধরনের ঘটনা ঘটে। সেক্ষেত্রে হঠাৎ করে ব্যাজাল নিউক্লিয়ার যে এরিয়া, ওখানে হিমাটোমা জমা হয়, এবং হিমাটোমা যদি 30 ml এর বেশি হয় সেক্ষেত্রে দেখা যায় যে অপারেশন করা হয়। এটা ছাড়াও আরও স্ট্রোক আছে, যেমন রক্তনালীর অ্যানিউরিজম বা ভাস্কুলার ম্যালফরমেশন। এই অসুখগুলো কিন্তু এখন ডায়াগনোসিস হচ্ছে অনেক বেশ। সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা ধরন আবার অন্যরকম। সেক্ষেত্রে প্রথমে ডায়াগনোসিস করা হয়, ব্রেনের সিটি অ্যাঞ্জিওগ্রাম করা হয়, করে ডায়াগনোসিস করা হয়। ডায়াগনোসিস করে ওই স্পেসিফিক কারণের চিকিৎসাটাও করা হয়, যেমন অ্যানিউরিজম থাকলে ক্লিপিং করা হয়, এভিএম থাকলে ওটা এক্সিশন করা হয়। স্যার, আপনি কিন্তু বলছেন অ্যানিউরিজমের ক্ষেত্রে আসলে কী করা হচ্ছে এবং এভিএমের ক্ষেত্রেও কী করা হচ্ছে। স্যার, অ্যানিউরিজমের যখন ক্লিপিং করা হচ্ছে বা এভিএমের ক্ষেত্রেও যখন এক্সিশন করা হচ্ছে, রিমুভ করা হচ্ছে, তার পূর্ববর্তী কোনো সতর্কতা অবলম্বন করতে হয় কি না?
সতর্কতা, এটা আসলে অপারেশনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জিং অপারেশন সারা পৃথিবীতে। এটা স্টিল ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং অপারেশন ইন নিউরোসার্জারি, এভিএম অ্যান্ড অ্যানিউরিজম। তো স্বাভাবিকভাবেই পেশেন্ট অপারেশনের পূর্বে যেমন অনেক সতর্ক থাকতে হয়, অনেক প্রিপারেশন নিতে হয়, অপারেশনের দিন অন টেবিলেও অনেক প্রিপারেশন নিতে হয়, এবং অপারেশনের পরেও অনেক প্রিপারেশন। সাধারণত রুগীকে 1 মাস মতো রুগীকে ভেরি ক্লোজ ফলো আপে রাখা হয়। অপারেশনের পরে তো অবশ্যই 1 সপ্তাহ 15 দিন রাখা হয়, এবং অপারেশন পরবর্তীতেও রাখা হয়। কারণ এই সমস্ত অসুখের ক্ষেত্রে স্পেসিফিক কিছু জটিলতা পরবর্তীতে দেখা যায়, সাধারণত দেখা দিতে পারে আর কি। সেটা প্রিভেনশন করার জন্যই অবশ্যই ফলো আপে রাখতে হবে। স্যার, অপারেশন পরবর্তী আপনি যেহেতু বলছিলেন যে জটিলতা হতে পারে, কি ধরনের জটিলতার সম্মুখীন হতে পারে রোগীরা? আচ্ছা, অ্যানিউরিজম সার্জারি পরে সাধারণত দেখা যায় যে অন্যান্য সার্জারির যে জটিলতা, এগুলোর বাইরে স্পেসিফিক শুধু এই সার্জারির জন্য দেখা যায় যে রক্তনালী হঠাৎ করে স্প্যাজম হতে পারে, হঠাৎ করে সংকুচিত হতে পারে রক্তনালী। সেক্ষেত্রে সংকুচিত হলে এটাও আর এক ধরনের স্ট্রোক, অর্থাৎ স্ট্রোকের জন্য সার্জারি করা, তারপরে আবার স্ট্রোক হওয়া। এই স্ট্রোকটাকে প্রিভেন্ট করার জন্য রোগীর ভলিউম, ব্লাড প্রেশার, ব্লাড ভলিউম এবং এগুলো মেনটেন করা হয় ঠিকমতো। ব্লাড প্রেশার মেনটেন করা হয়, ডায়াবেটিস বা অন্যান্য প্রিডিসপোজিং ফ্যাক্টর যদি থাকে, কোমরবিডিটি থাকে, সেগুলোকে কারেকশন করা হয়। এভাবেই রোগীটাকে পরবর্তীতে ফলো আপ করা হয়, অন্তত 15 দিন ভালো মতো ফলো আপ করা হয়। স্যার, ফলো আপ এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা বোঝা গেল। স্যার, স্ট্রোকের রোগীদের যখন অপারেশন করা হচ্ছে তখন অনেকেই জানতে চায় যে তারা কি পূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে পারবে কিনা বা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে কিনা। স্যার, এই বিষয়টা জানতে চাই। স্ট্রোকের যে এক এক ধরনের স্ট্রোকের এক এক ধরনের সার্জারি, তার আউটকামও এক এক রকমের। যেমন ধরেন ইসকেমিক স্ট্রোক, এর খুব অল্প সংখ্যক রোগীর অপারেশনের প্রয়োজন হয়, সেটা ডিকম্প্রেসিভ ক্র্যানিওটমি বলা হয়। তো এই সমস্ত রোগীদেরকে আসলে একেবারে স্বাভাবিক না হলেও মোটামুটি ফাংশনাল লাইফ লিড করতে পারে। হিমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে দেখা যায় যে আমরা ডিকম্প্রেসিভ ক্র্যানিওটমি করি বা ক্র্যানিওটমি করে হেমাটোমা রিমুভ করার পরে যদি ইয়াং পেশেন্ট হয়, সাধারণত দেখা যায় যে নর্মাল লাইফে ব্যাক করানো সম্ভব। যদি অনেক এজেড পেশেন্ট হয়, 65 বছরের পরবর্তী যে বয়স, সেই বয়সের পেশেন্ট হয়, ডায়াবেটিক, হাইপারটেনশন থাকে, সেক্ষেত্রে খুব ক্লোজ মনিটরিংয়ে এবং নিয়ন্ত্রিত লাইফ স্টাইল লিড করলে রোগী হয়তো ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারবে। তবে ইয়াংদের ক্ষেত্রে সব ধরনের স্ট্রোকের সার্জারি মোটামুটি নর্মাল লাইফে ফেরানো সম্ভব। স্যার, আমাদের বাংলাদেশে একটি প্রেক্ষাপটে জানতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে স্ট্রোক রোগীদের জন্য নিউরোসার্জনদের আসলে ভূমিকাটা কতটা পরিবর্তন হয়েছে এবং চিকিৎসার ক্ষেত্রে আসলে কতটা পরিবর্তন হয়েছে? নিউরোসার্জনদের ফ্যাসিলিটিস বেড়েছে অনেক, আধুনিক প্রযুক্তি এবং দেশে বিদেশে ট্রেনিং। আমাদের এখনকার জেনারেশনের বা ভবিষ্যৎ জেনারেশনের যারা আসছে, তাদের প্রত্যেকেই দেশে এবং বিদেশে আধুনিক ট্রেনিং নেওয়া, প্রত্যেকেই। এবং ট্রেনিং নেওয়ার কারণে এবং প্রযুক্তিও মোটামুটি বাংলাদেশে অনেকগুলো সেন্টারে আধুনিক নিউরোসার্জারি যে প্রযুক্তি, সেটা চলে এসেছে। তো স্বাভাবিকভাবে আর মানুষ অনেক সচেতন। এখন মানুষের ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি এবং শিক্ষার হার বাড়ার কারণে এখন দেখা যায় যে একের প্রত্যন্ত অঞ্চলের মানুষও কোনো সমস্যা হলে তাড়াতাড়ি চিকিৎসকের কাছে আসে, এমনকি নিউরোসার্জনের কাছে বা নিউরোলজিস্টের কাছে তাড়াতাড়ি চলে আসে। তো এই যে ফ্যাসিলিটির কারণে, ওভারঅল ফ্যাসিলিটির কারণে চিকিৎসার ক্ষেত্রেও একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে। অর্থাৎ মানুষ চিকিৎসা যেমন নিতে আসতেছে, চিকিৎসকের ফ্যাসিলিটিও তেমন বেড়েছে। এই বাড়ার কারণে আউটকামও এখন বেশ ভালোই আর কি। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আশা করি স্ট্রোক নিয়ে আমাদের রোগীদের মধ্যে যে ভ্রান্ত ধারণা আছে, সে ভ্রান্ত ধারণা আজকের পর্ব থেকে তারা অবশ্যই পরিত্রাণ পাবে ভ্রান্ত ধারণা থেকে, এবং স্ট্রোকের যে লক্ষণগুলোর কথা বলছেন এবং চিকিৎসার ক্ষেত্রে আসলে যে আমূল পরিবর্তন এসেছে, সেই বিষয়ে আমাদের দর্শকরা জেনেছেন আজকের পর্ব থেকে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম স্ট্রোক রোগটি নিয়ে। আশা করি আমাদের আজকের পর্ব থেকে আপনারা সবাই গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন, বৈশাখী টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।